বেসিক প্রিন্সিপাল হচ্ছে ইনভার্টার ডিসি সাপ্লাইকে এসিতে কনভার্ট করতে পারে। এখন এর আগে আমরা যে টপিক আলোচনা করছি সেগুলার মেইন ছিল, থিম ছিল হচ্ছে গিয়ে স্কোয়ার ওয়েভ ইনভার্টার। সো স্কোয়ার ওয়েভ ইনভার্টারে যেটা সেটা হচ্ছে যে আউটপুট ভোল্টেজটা স্কোয়ার ওয়েভ শেপের হয়। পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলে এটা পালস ট্রেনের মতো স্কোয়ার ওয়েভকে একটা স্কোয়ার ওয়েভকে ফলো করে। এখন তোমরা জানো যে একটা স্কোয়ার ওয়েভের ভিতরে আসলে শুধুমাত্র ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থাকে না, এর সাথে সাথে আরো অনেকগুলো কম্পোনেন্ট থাকে, অর্থাৎ হারমোনিক্স থাকে। যেমন আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটাই দেখতে পাচ্ছি যে এটা ফান্ডামেন্টাল ভোল্টেজ হারমোনিক্স কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 127.3, থার্ড হারমোনিক্স ভোল্টেজের কম্পোনেন্টের ভ্যালুটা হচ্ছে গিয়ে 42.4, ফিফথ হচ্ছে গিয়ে 25.5। তো তার মানে হারমোনিক্স গুলো বেশ স্ট্রং। ওকে, এখন এই হারমোনিক্স গুলোর উপস্থিতি থাকাটা ভোল্টেজের কোয়ালিটিকে ডিগ্রেড করে দেয়। আমরা যদি একটা পিওর সাইনোসয়েড ওয়েভ পেয়ে যাই, সেই পিওর সাইনোসয়েডাল ওয়েভের ভিতরে কোনো হারমোনিক্স থাকে না। এখন যেহেতু এখানে হারমোনিক্স এর উপস্থিতি আছে স্কোয়ার ওয়েভের ভিতরে, তো এবং যেহেতু ভোল্টেজ একটা ফিক্স সাপ্লাই, এটাকে পিওরলি আসলে তুমি ডিরেক্টলি তো সোর্স থেকে তুমি সাইনোসয়েডাল ওয়েভ পাবা না, তাহলে হারমোনিক্স কন্ট্রোল করা যায় কিভাবে সেটা নিয়ে এখন আলোচনা করা হবে। তো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কি হারমোনিক্স কন্ট্রোল আর একটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড কন্ট্রোল। দুইটার প্রসিডিউরটা দুইটা একই নীতি ফলো করে। তো সেই নীতিটা কি? সেই নীতিটা হচ্ছে গিয়ে আমরা যখন সুইচ অন অফ করব, আমাদের এইচ ব্রিজ যেটা আছে সেই এইচ ব্রিজে যে চারটা সুইচ আছে, এই সুইচগুলোকে যখন অন অফ করব সেই সুইচগুলোর ভিতরে একটা ডিলে ইন্টারভাল দিয়ে দিব। এরকম একটা আলফা ভ্যালুর একটা ডিলে ইন্টারভাল দিয়ে দিব, যে ডিলে ইন্টারভালের মধ্যে ওই টাইমটুকু ধরে আমাদের আউটপুটটা জিরো থাকবে, বাকি সময় ধরে আমাদের পালস গুলো থাকবে, অর্থাৎ স্কোয়ার ওয়েভ গুলো পাওয়া যাবে। তাহলে এই যে এই ডিলেটাকে অ্যাডজাস্ট করার দ্বারাই অ্যামপ্লিটিউড কন্ট্রোল করা সম্ভব, আবার হারমোনিক্স কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, কিভাবে সেটা একটু দেখি। ফার্স্টে হচ্ছে যে ধরলাম আমাদের স্কোয়ার ওয়েভ পুরো সময় ধরে স্কোয়ার ওয়েভ না থেকে আলফা টাইমে দুই পাশেই ডিলে আছে। পজিটিভ হাফ সাইকেলেও শুরুতে এবং শেষে আলফা ডিলে আছে এবং নেগেটিভ হাফ সাইকেলেও আলফা ডিলে আছে। তাহলে একটা যেহেতু হাফ সাইকেল গুলো সিমেট্রিক, একটা হাফ সাইকেলের জন্য আমরা আরএমএস ভ্যালু বের করি। আরএমএস ভ্যালুর জন্য ভ্যালুর মানটা হচ্ছে গিয়ে ভিডিসি, এটাকে ইন্টিগ্রেট করতে হবে আলফা থেকে পাই মাইনাস আলফা টাইমের ভিতরে স্কোয়ার করে রুট করতে হবে। রুট করলে আমরা আরএমএস ভ্যালু এটা পেয়ে যাবো, অর্থাৎ যেই আলফা ডিলে দেওয়ার পরে যে সিগন্যালটা পাওয়া গেল তার আরএমএস ভ্যালু এটা। তো এই আরএমএস ভ্যালুতে আলফা একটা টার্ম আছে। এখন এটা ফুরিয়ার সিরিজ ইয়েটাও দেখি যে হারমোনিক্স যেহেতু দেখতে হবে, হারমোনিক্স এর উপর এটার কি প্রভাব আছে, সেহেতু এটার ফুরিয়ার সিরিজ এক্সপেনশনটা দেখতে হবে। ফুরিয়ার সিরিজে হাফ ওয়েভ সিমেট্রি আছে, সো কেবলমাত্র অড হারমোনিক্স গুলাই থাকবে, আর প্রত্যেকটা হারমোনিক্স এর কম্পোনেন্ট n তম হারমোনিক্স এর কম্পোনেন্ট কত হবে তার জন্য আমাদেরকে এই সিগন্যালটার সাথে ভিডিসি এর সাথে sin n ওমেগা নট টি ইন্টিগ্রেট করতে হবে গুণ করে। তাহলে আলফা থেকে পাই মাইনাস আলফা টাইমের মধ্যে যদি এটাকে ইন্টিগ্রেট করি, এই টার্মটাকে ইন্টিগ্রেট করার পরে আমরা এই ভ্যালুটা পাবো। সো তোমরা যদি একটু খেয়াল করো যে যখন আলফা ডিলে ছিল না তখন আসলে এই কম্পোনেন্টের n তম কম্পোনেন্ট পাওয়া গেছিল 4 ভিডিসি বাই n পাই। আর এইখানে আলফা ডিলে থাকার পরে যেই হারমোনিক্স কম্পোনেন্ট গুলোর অ্যামপ্লিটিউড গুলো হচ্ছে 4 ভিটিসি n পাই বাই n পাই, সাথে আরেকটা টার্ম আসছে সেটা হচ্ছে গিয়ে cos n আলফা। তাহলে এই cos n আলফা টার্মটা এক্সট্রা পাচ্ছি আমরা যখন ডিলেটা দেয়া হইলো। এখানে cos n আলফা টার্মটার একটা খুব বড় সিগনিফিকেন্স আছে।
অর্থাৎ অ্যামপ্লিটিউড গুলা আলফা এর একটা ফাংশন। এখন এই আলফাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি তাহলে অ্যামপ্লিটিউড কন্ট্রোল করতে পারবো। আর n সমান সমান যদি 1 ধরি তাহলে দেখো যে v1 ফান্ডামেন্টাল হারমোনিক দ্বারা 4vdc phi টাইমস cos আলফা। তাহলে এটা দিয়ে তুমি আসলে অ্যামপ্লিটিউড কন্ট্রোল করতে পারবা যে ফান্ডামেন্টাল ভোল্টেজটা কত হবে। আলফা অ্যাডজাস্ট করে করে ফান্ডামেন্টাল ভোল্টেজটাকে কম বেশি করা যায়। আচ্ছা, আর অন্যান্য হারমোনিক্স গুলোর উপরে কি প্রভাব আছে এটা? যেমন ধরো আলফা সমান সমান যদি 30 হয়, তাহলে থার্ড হারমোনিক্স এর উপর তার প্রভাব কি? থার্ড হারমোনিক্সে n সমান সমান 3 আর আলফা সমান সমান হচ্ছে গিয়ে 30। 3 ইনটু 30 হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি এর মান কত? cos 90 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে 0। তাহলে যখন আলফা 30 আর n হচ্ছে গিয়ে 3, তখন v3 পেয়ে যাবো আসলে 0 cos 90 এর কারণে। তার মানে যেটা দাঁড়াইলো যে v3 0 মানে কোনো থার্ড হারমোনিক্স নাই। অর্থাৎ আলফাকে যদি 30 করে দেয়া যায় তাহলে থার্ড হারমোনিক্স কে ভ্যানিশ করে দেওয়া সম্ভব। তবে আলফা যদি 30 তে আমরা সুইচিংটা করি, হ্যাঁ, আলফা ইকুয়াল 30 তে সুইচ অন করে আবার আলফা ইকুয়াল পাই মাইনাস 30 তে সুইচটা অফ করে দিব, তাহলে যে স্কয়ার ওয়েভ সিগন্যালটা পাওয়া যাবে সেই স্কয়ার ওয়েভ সিগন্যালে থার্ড হারমোনিক্স থাকবে না। তো একটা বড় কম্পোনেন্ট, হারমোনিক্স কম্পোনেন্ট কিন্তু এলিমিনেট হয়ে গেল। একইভাবে ফিফথ হারমোনিক্স আরেকটা বড় হারমোনিক্স। ফিফথ হারমোনিক্সকে যদি ভ্যানিশ করে দিতে চাই এন আলফা, এন সমান সমান হচ্ছে 5, তাহলে আলফা সমান সমান দিতে হবে 18। যদি 18 সমানে 18 ইনটু 5 cos 90 হয়ে যাবে, তখন ফিফথ হারমোনিক্সও ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এইভাবে যদি থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স, সেভেন্থ হারমোনিক্স, নাইন্থ হারমোনিক্স আলফার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা আসলে হারমোনিক্স গুলোকে ভ্যানিশ করে দিতে পারি। সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। দেখো আলফা সমান সমান যদি 30 দেওয়া হয় তাহলে সিগন্যালটা এরকম হবে। তখন আমাদের একটা সাইনোসয়েডাল ওয়েভের পজিটিভ আর নেগেটিভ হাফ সাইকেল গুলা কি হয়ে যায়, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ 0 হয়ে যাবে এখানে ইন্টিগ্রেট করলে, ফলে থার্ড হারমোনিক ভ্যানিশ হয়ে যায়। একইভাবে এখানে যদি সুইচিং করা হয় তখন এরিয়া আন্ডার দ্য কার্ভ পজিটিভ হাফ সাইকেলে যায়, নেগেটিভ হাফ সাইকেলে তার উল্টা, ফলে ভ্যানিশ হয়ে যাবে। এই কারণে এটা এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে কিভাবে এই সুইচিং এর দ্বারা থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স ইয়ে হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে সুইচিংটাকে নিয়ন্ত্রণ করার দ্বারা। তাহলে ধরো এইভাবে যদি সুইচিং করা হয় যে 30, 54, তারপরে আবার 66 থেকে 114, আবার 126 থেকে 150, তাহলে দেখো যে থার্ড হারমোনিক্স এর এরিয়া আন্ডার দ্য কার্ভ এটাও শূন্য, ফিফথ হারমোনিক্স এর এরিয়া আন্ডার দ্য কার্ভ এটাও শূন্য। যদি এই স্কিমে সুইচিং করা হয়, তো সুইচিংটা যদি এভাবে করা হয় 0 থেকে পাই এর মধ্যে, তাহলে থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স দুটোই কিন্তু এলিমিনেট করা সম্ভব। তাহলে সুইচিং স্কিমটার দ্বারা আমরা আসলে বিভিন্ন সুইচিং স্কিমের দ্বারা আমরা থার্ড, ফিফথ, ইভেন সেভেন্থ হারমোনিক্সও এলিমিনেট করতে পারবো নাইন্থ, মানে একই সাথে। তো এটা হচ্ছে গিয়ে এইভাবে সুইচিং দিয়ে অ্যামপ্লিটিউড হারমোনিক্স কন্ট্রোল করা যায়। এখন হারমোনিক্স কন্ট্রোল করতে গেলে আসলে যদি তুমি হারমোনিক্স কন্ট্রোল অ্যাপ্রোচে যাও তাহলে কিন্তু আর ভোল্টেজের উপর হাত দেওয়া যাচ্ছে না, কারণ ভোল্টেজ তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা সুইচিং স্কিমটাকে হারমোনিক্স এর জন্য ব্যবহার করে ফেলতেছি কন্ট্রোলের জন্য। আর যদি অ্যামপ্লিটিউড কন্ট্রোল করতে চাও তাহলে যদি বিভিন্ন নির্দিষ্ট অ্যামপ্লিটিউডে অপারেট করতে হয় তাহলে সেই অনুযায়ী আলফা সেট করতে হবে। আলফা সেট করলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওই ভোল্টেজ হিসেবে ওই ভোল্টেজে নিয়ে আসা যাবে। আর যদি হারমোনিক্স এবং ভোল্টেজ অ্যামপ্লিটিউড দুইটাই যদি কন্ট্রোল করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে সুইচিং স্কিম দিয়ে হারমোনিক্স এলিমিনেট করতে হবে। আর ফিক্সড সাপ্লাই তখন আর ইউজ করা যাবে না ইনভার্টারে, তখন আসলে একটা ডিসি টু ডিসি কনভার্টার দিয়ে
সেই ডিসি টু ডিসি কনভার্টারের আউটপুটটা আমার ইনভার্টারের ইনপুট হিসেবে কাজ করবে। তখন ডিসি টু ডিসি কনভার্টারের ডিউটি সাইকেল চেঞ্জ করে ভোল্টেজ কম বেশি করে নিয়ে আসতে হবে, এবং সেই কম বেশি ভোল্টেজটাকে তখন ইনভার্টারের আউটপুট হিসেবে ইউজ করতে হবে, যাতে কিনা আমাদের অ্যামপ্লিটিউড কন্ট্রোলটা হাতে থাকে। সেইটা করা যাবে হচ্ছে গিয়ে ডিসি টু ডিসি কনভার্টারের মাধ্যমে। পরবর্তী যে ইনভার্টারের স্কিমটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে মাল্টি লেভেল ইনভার্টার। যদি আমাদের মাল্টিপল সোর্স থাকে, বেশি পাওয়ার আউটপুটের দরকার হয়, কিংবা মাল্টি লেভেল ইনভার্টারের স্কিমে যদি আমরা যেতে চাই, তাহলে এই মাল্টি লেভেলের এই স্কিমটাকে ইউজ করা যায়। এখানে একটা ইনভার্টার দেখতে পাচ্ছ, যে ইনভার্টারে দুইটা ডিসি সোর্স আছে, দুইটা এইচ ব্রিজ অ্যাপ্লাই করা হয়েছে এখানে। আইজিবিটি দিয়ে দুইটা এইচ ব্রিজ অ্যাপ্লাই করা হয়েছে। এই ব্রিজটাও ইনভার্টার হিসেবে কাজ করে, এই ইনভার্টারটাও ইনভার্টার হিসেবে কাজ করে। সো দুইটারই আউটপুট হচ্ছে গিয়ে এসি। সেই এসি দুইটাকে আবার এটা নেগেটিভের সাথে এইচ ইনভার্টারের পজিটিভ যোগ করে দেওয়া হয়েছে, ফলে দুইটা এসি আসলে একটা আরেকটার সাথে যোগ হয়ে যাবে। দুইটা স্কোয়ার ওয়েভ একজন আরেকজনের উপর ইম্পোজ হবে, এবং ইম্পোজ হয়ে তারা আউটপুটে একটা কিউমুলেটিভ রেজাল্ট আমাদেরকে দিবে। সেই কিউমুলেটিভ রেজাল্টটা দুইটা এইচ ব্রিজেরই ভোল্টেজ ভিডিসি থেকে হয় ভিডিসি, না হলে জিরো, না হলে মাইনাস ভিডিসি হবে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ হিসেবে এদের আউটপুট গুলো আমরা এদের দুইজনের কম্বিনেশন হিসেবে পাবো। সেই কম্বিনেশন গুলো হবে 2 ভিডিসি, ভিডিসি, 0, মাইনাস ভিডিসি, মাইনাস 2 ভিডিসি। তাহলে সুইচিং স্কিমটা কিরকম? সুইচিং স্কিমটা এরকম যে V1 যেটা, এইটাকে অপারেট করা হবে মাইনাস আলফা 1 থেকে পাই মাইনাস আলফা 1, একইভাবে নেগেটিভ হাফ সাইকেলও সেম। আর সেকেন্ড এইচ ব্রিজ যেটা, সেইটাকে অপারেট করা হবে আলফা 2 থেকে পাই মাইনাস আলফা 2, এবং নেগেটিভ হাফ সাইকেলও সিমিলার। তাহলে দেখো, এদের দুইজনকে যদি যোগ করো, একটা থেকে এরকম নিচের এইচ ব্রিজটা থেকে এই আউটপুটটা পাইলা, উপরের এইচ ব্রিজটা থেকে এই আউটপুটটা পাইলা, তাদেরকে যদি যোগ করো তাহলে যোগফলটা দেখতে এরকম হবে, স্টেয়ার কেসের মতো। তার মানে ভিডিসি হইলো কিছুক্ষণ, তারপর আলফা 2 তে গিয়ে আবার 2 ভিডিসি হইলো, তারপর আবার নেমে 0 তে আসবে, আবার নেগেটিভ হাফ সাইকেল ও পজিটিভ হাফ সাইকেলের মতো দেখতে। এভাবে করলে আসলে এই ওয়েভ শেপটা মোর লাইক সাইনোসয়েডাল ওয়েভ। হ্যাঁ, একটা সাইনোসয়েডাল ওয়েভের কাছাকাছি পাবো এখান থেকে, এইরকম একটা শেপ পাবো। এটা আসলে এদিক দিয়ে বের যাবে, এইভাবে দিয়ে। তো একটা সাইনোসয়েডাল ওয়েভের শেপের কাছাকাছি মানে এটার ভিতরে হারমোনিক্স কম্পোনেন্ট কম হবে। এবং যদি মাল্টি লেভেল ইনভার্টারের ম্যাথ গুলো আমরা করি, তখন আমরা দেখতে পারবো যে ওখানে থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স, এদের উপস্থিতি বা এদের ম্যাগনিটিউড তুলনামূলকভাবে কম। আচ্ছা, এখন মাল্টি লেভেল ইনভার্টারের লেভেল চাইলে ইচ্ছা করলে অনেক বাড়াইতে পারো। যেমন ধরো এখানে 5টা সোর্স ক্যাসকেড করা হয়েছে, ক্যাসকেড করে একজনের সাথে আরেকজনকে যোগ করে ওভারঅল একটা ভোল্টেজ পাওয়া গেছে। সেই ভোল্টেজটা হচ্ছে আউটপুট। সেই আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি এই 5টা ভোল্টেজের কম্বিনেশন। তো V1 আলফা 1 ডিলে সহকারে একটা আউটপুট দেখাবে, V2, V3, V4, V5 থেকে আলফা 1 থেকে আলফা 5 পর্যন্ত বিভিন্ন ডিলের আউটপুট দেখাবে। সেই ডিলে গুলোকে যোগ করে আমরা যদি টোটাল আউটপুটটা দেখি, তাহলে টোটাল আউটপুটটা কিন্তু আরো বেশি সাইনোসয়েডালের কাছাকাছি, এবং এদের মধ্যে হারমোনিক্সের পরিমাণ খুবই কম থাকে। তো আউটপুট গুলা এইভাবে চেঞ্জ করা যায়। এইভাবে তার মানে মাল্টি লেভেল ইনভার্টারের সুবিধা হচ্ছে কি, মাল্টি লেভেল ইনভার্টারে তোমার হারমোনিক্স কম, আর অসুবিধা হচ্ছে কি মাল্টিপল ডিসি সোর্স লাগে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে প্যাটার্ন সোয়াপিং। প্যাটার্ন সোয়াপিং মানে হচ্ছে যে যদি আমরা টু স্টেজ বা যদি দুইটা সোর্স যুক্ত ইনভার্টারের দিক দেখি, যে V1 বেশি সময় ধরে সুইচ অন আছে, হ্যাঁ, V1 এর যে এইচ ব্রিজটা, সেই এইচ ব্রিজটায় সুইচ গুলো বেশি সময় ধরে অন আছে, আর V2 এর এইচ ব্রিজের সুইচটা অল্প সময় ধরে অন আছে। তার মানে পাওয়ার শেয়ারিং আসলে V1 থেকে বেশি, V2 থেকে কম।
এখন ধরো এখানে দুইটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি দিয়ে আমরা ইনভার্টার অ্যাপ্লাই করতেছি, তাহলে V1 ব্যাটারিটা থেকে পাওয়ার বেশি কনজিউম করবে আমার আউটপুট, আর V2 ব্যাটারিটা থেকে কম পাওয়ার কনজিউম করবে যদি এই সুইচিং স্কিম ইউজ করি। এখন এই সুইচ, তার মানে এই সুইচিং স্কিম আসলে খুব একটা সুবিধাজনক সুইচিং স্কিম না। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাটার্ন সোয়াপিং করা হয়। প্যাটার্ন সোয়াপিং মানে এক হাফ সাইকেলে সুইচিং এরকম থাকবে, অন্য হাফ সাইকেলে গিয়ে আবার আমরা পালস ওয়েভের ডিউরেশনটাকে চেঞ্জ করে দিব। তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে V2 একবার এই শেপে থাকবে, আরেকবার অন্য শেপে আসবে, আবার V1 একবার এই শেপে থাকবে, সুইচটা আবার অন্য হাফ সাইকেলে অন্য শেপে চলে যাবে। ফলে দেখো যে এখানে পাওয়ার শেয়ারিং এর পরিমাণটা সমান দুইজনের। হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেলে যার বেশি, নেগেটিভ হাফ সাইকেলে তার পাওয়ার শেয়ার কম, অথবা নেগেটিভ হাফ সাইকেলে যার পাওয়ার শেয়ার বেশি, পজিটিভ হাফ সাইকেলে তার পাওয়ার শেয়ার কম। ফলে দুইজন থেকে শেয়ার্ড পাওয়ার সেম। এভাবে পাওয়ার শেয়ারিং সেম করলে আউটপুট ভোল্টেজে দুইজনেরই পাওয়ার বা ভোল্টেজের শেয়ার সেম থাকে। ভোল্টেজের পাওয়ার শেয়ার সেম থাকলে পাওয়ার দুইজনই সমানভাবে লোডের মধ্যে দিবে। ফলে একটাই বেশি ডিসচার্জিং, অন্যটায় অল্প ডিসচার্জিং, সেই প্রবলেমটা থাকবে না। একইভাবে যদি 5টা ভোল্টেজ সোর্স দেওয়া হয় তাহলে তাদের প্যাটার্ন ওইভাবে শেয়ার করতে হয় যাতে সব কয়টার ভিতরে, অর্থাৎ সব কয়টা টোটাল এরিয়া, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ হাফ সাইকেল মিলাই টোটাল এরিয়া ইন এ পার্টিকুলার পিরিয়ড যেন সবার সেম হয়, সেই দিকটা খেয়াল করা হয়। সেই দিকটা যদি ঠিক রাখা যায় তাহলে হচ্ছে যে আমাদের আউটপুটের মধ্যে সবার পাওয়ার শেয়ারিং সেম হবে এবং সব কয়টা সোর্সই সমানভাবে ইউটিলাইজ হবে। আরেকটা ইনভার্টার আছে, সেটা হচ্ছে ডায়োড ক্ল্যাম্প ইনভার্টার। এটাও মাল্টি লেভেল ইনভার্টার, কিন্তু সেখানে মাল্টিপল সোর্স ইউজ না করে একটা সোর্স ইউজ করেই মাল্টি লেভেল ইনভার্টার করা সম্ভব ডায়োড ক্ল্যাম্পিং সার্কিট দিয়ে। এটা বইয়ের মধ্যে দেয়া আছে, হার্টের বইতে, তোমরা একটু দেখে নিবা। পরবর্তী যে টপিকসটা যেতে চাই সেটা হচ্ছে কারেন্ট সোর্স ইনভার্টার। এটা তুলনামূলকভাবে লেস ইউজড একটা ইনভার্টার। এটা, তবে আমরা মূল নীতিটা একটু জেনে রাখি। কারেন্ট সোর্স ইনভার্টারের ইনপুটটা একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসেবে কাজ করে। আগে যতগুলাই দেখছি আমরা ইনভার্টার, তারা সবাই হচ্ছে গিয়ে ভোল্টেজ সোর্স ইনভার্টার। এই এই দুইটা সার্কিট হচ্ছে আমাদের কারেন্ট সোর্স ইনভার্টার। এখানে ইনপুট কারেন্ট যেটা আমাদের ইনভার্টারে আসবে, সেই ইনপুট কারেন্টটাকে ফিক্সড রাখার জন্য স্কিম মেনটেন করা হয় এখানে। কন্টিনিউয়াস স্কিম, যদি এটা একটা ট্রানজিস্টর কারেন্ট সোর্স ইনভার্টার, এই ট্রানজিস্টর কারেন্ট সোর্স ইনভার্টারে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো থাকতে হবে লোডের মধ্যে, এবং যেই আউটপুটে যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটার শেপ হবে এরকম। অর্থাৎ ভোল্টেজ সোর্স ইনভার্টারে ভোল্টেজ গুলা, আউটপুট ভোল্টেজ গুলা কিংবা লোডের অ্যাক্রস ভোল্টেজটা যেই শেপে থাকে, কারেন্ট সোর্স ইনভার্টারে আউটপুট কারেন্টটা সিমিলার শেপ মেনটেন করতে হবে। যদি সেটা করতে পারে তাহলে সেটা কারেন্ট সোর্স ইনভার্টার হিসেবে কাজ করবে। এর জন্য একটা ভ্যারিয়েবল ডিসি ইউজ করতে হয় এবং লোডের লোডের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এখানে একটা ডিউটি সাইকেলকে সেট করতে হয়। সিমিলারলি এখানেও লোডের ভোল্টেজের ভ্যারিয়েশন হবে লোড অনুযায়ী। লোডে কতখানি কারেন্ট যাবে সেখানে সেই অনুযায়ী আমার এই ভোল্টেজটাকে সেট করতে হবে। আচ্ছা, কারেন্ট সোর্স ইনভার্টার, এখানে যে দুইটা সুইচ অলওয়েজ অন থাকতে হয়। দুইটা সুইচ অলওয়েজ অন থাকলে তোমার কন্টিনিউয়াস কারেন্ট লোডের ভিতর পাওয়া যাবে। কন্ডাকশন প্যাটার্ন হচ্ছে গিয়ে 1 2 কাজ করে, তারপর 2 3 কাজ করে, তারপর 3 4 কাজ করে, তারপর আবার 4 1 কাজ করে। এই স্কিমে কাজ করলে আমরা লোড কারেন্টটাকে এরকম একটা প্যাটার্নে পাবো। আর এই যে থাইরিস্টর সিএসআই কিংবা থাইরিস্টর কারেন্ট সোর্স ইনভার্টারে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে কি T1 আর T2। হ্যাঁ, দেখাই দিই।
প্রথমে হচ্ছে গিয়ে T1 আর T2 এই দুজনকে সুইচ অন করা হয়, ট্রিগার করা হয়। এই থাইরিস্টর দুইটাকে ট্রিগার করলে কারেন্ট আসলে এদিক দিয়ে আসবে, এসে এই ক্যাপাসিটরটার ভিতর দিয়ে ফ্লো হবে, ফ্লো হয়ে এই ডায়োডের ভিতর দিয়ে যাবে। ডায়োডের ভিতর দিয়ে গিয়ে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটাই কারেন্ট ফ্লোটা এই লোডের ভিতর দিয়ে আমার রাইট থেকে লেফটের দিকে যাবে। যাওয়ার পরে D4 এর ভিতর দিয়ে ফ্লো হবে, D4 এর ভিতর দিয়ে ফ্লো হয়ে C2 এর ভিতর দিয়ে যাবে, তারপর T2 এর ভিতর দিয়ে যাবে, তারপরে আবার আমার সোর্সে ব্যাক করবে। আচ্ছা, তাহলে C1 আর C2 চার্জ হয়ে থাকবে। হ্যাঁ, C1 আর C2 যেভাবে যে ডিরেকশনে চার্জিং ডে আছে সেই ডিরেকশনে এটা চার্জ হয়ে থাকলে তোমার এই সুইচিং এর এখানে যে ট্রিগারিং, সেই ট্রিগারিং এর পরিমাণটা কম বেশি করে তুমি এই দুইটা এটার ভিতর দিয়ে কারেন্টের পরিমাণকে ভ্যারি করতে পারবা। তো পরের হাফ সাইকেলে কি করতে হবে? পরের হাফ সাইকেলে আসলে আমাদেরকে এই প্যাটার্নটাকে আবার অপোজিট করতে হবে। প্যাটার্নটাকে যদি অপোজিট করতে হয় তখন আবার এইবার T1 আর T2 যেটা করতে হবে, T1 আর T2 কে সুইচ অফ করতে হবে। সুইচ অফ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটাকে টার্ন অন করে দিতে হবে। T3 আর T4 কে টার্ন অন করে দিতে হবে। T3 আর T4 টার্ন অন হইলে আসলে কি হবে? এরা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। শর্ট সার্কিট হিসেবে কাজ করলে আসলে তখন ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া শুরু হবে। কারণ ক্যাপাসিটরের ভিতর দিয়ে তখন কারেন্ট উল্টা ডিরেকশনে ফ্লো হওয়া শুরু করতেছে। উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হওয়া শুরু করলে ক্যাপাসিটর আস্তে আস্তে ডিসচার্জ হবে। ডিসচার্জ হয়ে হয়ে ক্যাপাসিটর ভোল্টেজ একসময় জিরো হবে। ক্যাপাসিটর ভোল্টেজ যখন জিরো হয়ে যাবে তখন আসলে আমাদের এই যে এটার অ্যানোডে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা বেশি হয়ে যাবে, ক্যাথোডের ভোল্টেজটা কম হয়ে যাবে। তখন এই T1 আসলে রিভার্স বায়াস হয়ে যাবে, T1 রিভার্স বায়াস হয়ে যাবে, T2 ও রিভার্স বায়াস হয়ে যাবে। T1 আর T2, T3 আর T4 T1 আর T2 কে রিভার্স বায়াস হতে বাধ্য করবে। T1 আর T রিভার্স বায়াস হতে বাধ্য করলে ক্যাপাসিটরের ভোল্টেজ জিরো হয়ে যাবে, C2 এর ভোল্টেজ একসময় জিরো হয়ে যাবে। C1 আর C2 যখন জিরো হয়ে যাবে তখন আগের হাফ সাইকেলে তো আমার D2 আর D3 আর D4 এই দুইজন কন্ডাক্ট করতেছিল, এই দুইজন জিরো হয়ে যাওয়ার সাথে সাথে D3 আর D4 তাদের কন্ডাকশন বন্ধ করে দিবে, আর D1 আর D3 তার তখন কন্ডাকশনে আসবে, এবং তখন C1 আর C2 অপোজিট ডিরেকশনে চার্জ হওয়া শুরু হবে। তাহলে কারেন্ট এখন কোন দিক দিয়ে যাচ্ছে? কারেন্ট এখন D3 দিয়ে আসতেছে, অপোজিট ডিরেকশনে C1 কে চার্জ করতেছে, D1 এখন কন্ডাকশনে আসবে, লোডের ভিতর দিয়ে কারেন্ট এইবার বাম থেকে ডানে ফ্লো হবে, D2 কন্ডাকশনে আসছে, T2 রিভার্স বায়াসে চলে গেছে, C2 এবার অপোজিট ডিরেকশনে কি হচ্ছে? চার্জিং হওয়া শুরু হয়ে যাচ্ছে, D4 সুইচ অন, এদিক দিয়ে কারেন্ট আসবে উল্টা ডিরেকশনে। ফলে আমরা পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, দুই হাফ সাইকেলেই কারেন্ট পাচ্ছি লোডের ভিতর দিয়ে অপোজিট ডিরেকশনে। এইভাবে থাইরিস্টর সিএসআই কাজ করে। আর ইনভার্টারের আর একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের থ্রি ফেজ ইনভার্টার। থ্রি ফেজ ইনভার্টার বুঝতেছো যে লোড হিসেবে থ্রি ফেজ লোড ইউজ করা হচ্ছে। সাপ্লাই ভোল্টেজ ভিডিসি আছে, এই ক্ষেত্রে আমাদের কন্ট্রোলড রেকটিফায়ারের মতো থ্রি ফেজের জন্য 6টা সুইচ ইউজ করা হবে। প্রত্যেকটা সুইচে 50% সাইকেলের জন্য দেখানো হয়েছে। সুইচগুলোর যে প্যাটার্ন স্কিম, সেই প্যাটার্ন স্কিম এখানে দেখানো হয়েছে। তো তো এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে সুইচ 1 আর সুইচ 4, হ্যাঁ, এই সুইচ 1 আর সুইচ 4 দুইজনকে এট এ টাইম অন হইতে দেওয়া হয় না। সুইচ 1 যখন অন হবে সুইচ 4 তখন অফ থাকবে, সুইচ 4 যখন অন হবে সুইচ 1 তখন
ওপেন থাকবে এইভাবে ওপেন আর ক্লোজ ফরম্যাটে। একইভাবে সুইচ 3.6 আর সুইচ 2.5 এরও সিমিলার স্কিম মেনটেন করে। আর হচ্ছে যে আমাদের যেহেতু 6টা সুইচ প্রত্যেক 360/6 অর্থাৎ 60 ডিগ্রি মানে 60 অ্যাঙ্গেল ইন্টারভালে তোমার এই সুইচিং গুলা বা এই প্যাটার্ন গুলা রিপিট করবে। এখন সুইচিং এর এই স্কিম কাজ করলে আমাদের লোডের মধ্যে আমরা কিভাবে আউটপুটের ভ্যারিয়েশনটা দেখতে পাবো, সেটা হচ্ছে যে একটা ভোল্টেজ হচ্ছে যে এই ভোল্টেজটাকে ধরে নিলাম আমরা 0 ভোল্টেজ, এটা আমাদের সোর্সের গ্রাউন্ড। হ্যাঁ, তাহলে VA0 বলতে আসলে এ থেকে এ পর্যন্ত ভোল্টেজটা, B0 বলতে বি থেকে এ পর্যন্ত বলতে সি টার্মিনাল থেকে ও টার্মিনাল পর্যন্ত ভোল্টেজটা হবে VDC অথবা 0, এই সুইচ অন অফ হওয়ার উপর বেস করে। আর লাইন টু লাইন ভোল্টেজ এ বি বি সি সি এ সেগুলোর মান VDC 0 অথবা -VDC, এই তিনটা মানের মধ্যে ভ্যারি করবে এই সুইচিং স্কিমের জন্য। আচ্ছা, কিভাবে হচ্ছে ব্যাপারটা সেটা একটু দেখে আসি। এই সুইচিং স্কিমটা এখানে দেখানো হয়েছে। ধরো লোড হিসেবে রেজিস্টিভ লোড কানেক্ট করা হয়েছে। এখন আমরা